ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল মিরপুরে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই সিরিজ দিয়েই 2027 বিশ্বকাপের মিশনে নামছে টাইগাররা। ট্রু উইকেটে খেলার কথা বললেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এদিকে 3 অভিষেক হচ্ছে পাকিস্তান একাদশে, পেসারদের পক্ষে থাকতে পারে কন্ডিশন বলছেন দলটির অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ম্যাচটি শুরু হবে দুপুর 2:15টায়। মঞ্চ প্রস্তুত উইকেট। প্রায় 11 বছর পর আবারও ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামার অপেক্ষায় বাংলাদেশ। তার আগে বুধবার শেষবারের মতো অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে দুই দল। মিরপুরের একাডেমি মাঠে বাংলাদেশ আর মূল মাঠ ও আউটারে প্রায় ঘণ্টা দুয়েক অনুশীলন করে পাকিস্তান। বাংলাদেশের 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার লড়াইটাও শুরু হবে এই সিরিজ দিয়ে। যদিও এখনই এত দূরে না ভেবে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতে চান মেহেদী হাসান মিরাজ। ওয়ানডের খারাপ সময় কাটিয়ে সেরাটা দেয়াই লক্ষ্য টাইগার অধিনায়কের। যে সিরিজটা শুরু হবে এবং পরের যে সিরিজগুলো আছে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং আমরা ওইভাবে প্ল্যানিং করছি। হয়তো আমরা অনেক বেশি দূরে চিন্তা করছি না, প্রত্যেকটা সিরিজ এবং প্রত্যেকটা ম্যাচ বাই আমরা চিন্তা করছি এন্ড অফ দ্য ডে একটা ভালো একটা রেজাল্ট আসবে। এন্ড অফ দ্য ডে আমাদের রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ যেহেতু আমাদের সামনে ওডিআই ওয়ার্ল্ড কাপ, আমাদের র্যাঙ্কিংটাও খুবই ইম্পর্টেন্ট এবং যে পজিশনে আমার কাছে মনে হয় বিগত দিনে সাকসেস হয়েছে, আমরা চেষ্টা করব তাকে সেই পজিশনে খেলানোর জন্য। এবং ওয়ানডেতে সবশেষ খেলা বেশ কয়েক ম্যাচেই 50 ওভার খেলতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। হোম অ্যাডভান্টেজ থাকলেও এই সিরিজে ট্রু উইকেটে খেলতে চান মিরাজ। জানালেন ব্যাটারদের আত্মবিশ্বাস বাড়ানোর কথা। না, আমরা অবশ্যই ট্রু উইকেটে খেলবো। ওয়ার্ল্ডের যারাই যে টিমই খেলে না কেন সবাই চেষ্টা করে হোম অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য। যেহেতু আমরা হোম অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করেছি, ওয়েস্ট ইন্ডিজ স্পিনে 2 উইক আছে, এর জন্য আমরা চেষ্টা করেছি। এখন আমরা অবশ্যই চেষ্টা করব ট্রু উইকেটে খেলার জন্য এবং ব্যাটসম্যানরা যেন অনেক কনফিডেন্ট পায়, অনেক রান করতে পারে এইভাবে। অপরদিকে 6 নতুন মুখ নিয়ে আসা পাকিস্তানের প্রথম ম্যাচেই অভিষেক হচ্ছে 3 টপ অর্ডারের। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির ধারণা এই কন্ডিশন কিছুটা পক্ষে থাকবে পেসারদের। We just want to give opportunity for our youngsters. হোম কন্ডিশনে সব দলই ভালো, বাংলাদেশও ঘরের মাঠে দুর্দান্ত। সবশেষ ওয়েস্ট ইন্ডিজকে তারা এখানে হারিয়েছে। আমার মনে হচ্ছে কন্ডিশনটা কিছুটা পেসারদের পক্ষে থাকবে। টপ অর্ডারে 3 জনের অভিষেক হবে। We just need to, ক্রিকেট ভক্তদের জন্য সুখবর, দীর্ঘদিন পর মিরপুরের মাঠে খেলা দেখার সুযোগ পাবেন দর্শকরা। এই ট্রফি উঠবে কার হাতে, প্রশ্নের উত্তর জানতে চোখ রাখতে হবে হোম অব ক্রিকেটে। এই মাঠেই বুধবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মিশন শুরু করবে বাংলাদেশ। গেল 1 বছরের ওয়ানডে পরিসংখ্যান চিন্তার ভাঁজ কপালে ফেললেও বছরের প্রথম আন্তর্জাতিক সিরিজটা জয় দিয়েই শুরু করার প্রত্যয় টাইগারদের। সেই সঙ্গে 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার হিসেবটাও নিশ্চয়ই মাথায় রাখবেন মিরাজ শান্তরা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। টি-20 বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। একটা গ্যাপ তো পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট এবং তারপর আবারও ফিরছে এবং মিরপুরে পাকিস্তান সিরিজ দিয়ে শুরু হচ্ছে। কেমন হতে পারে এই সিরিজটা আমরা একটু দেখানোর চেষ্টা করব এবং সবশেষ বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে লড়াই থেকে শুরু করে মিরপুরে সবশেষ কেমন লড়াই হয়েছে। বাংলাদেশ পাকিস্তান ওডিআই সবশেষ 5 ম্যাচ আমরা যদি দেখি তাহলে 2023 অক্টোবরে বাংলাদেশ 204 করেছিল, পাকিস্তান সেটা জিতে যায়। 105 বল হাতে রেখে 7 উইকেটের একটা জয় পাকিস্তান পেয়েছিল। এটাই সবশেষ ম্যাচ। এর আগে সেপ্টেম্বর 6-এও একটা ম্যাচ ছিল এবং বাংলাদেশ সেখানে 193 করে, পাকিস্তান সেটাও টপকে যায়, 7 উইকেটের জয় পায়। এই হচ্ছে সবশেষ 2 ম্যাচ। এর আগে আমরা যদি দেখি যে আর কোন কোন ম্যাচ বাংলাদেশ খেলেছে পাকিস্তানের সঙ্গে, পাকিস্তান 315 করেছিল বাংলাদেশের সঙ্গে একটা ম্যাচ, বাংলাদেশ 221 এবং 94 রানের জয় পাকিস্তান সেখানে পায় ওই একই সেপ্টেম্বর 26-এ। তবে তার 1 বছর আগে 2018-তে বাংলাদেশ 239 করে, পাকিস্তান সেখানে 202-এ থেমে যায় এবং 37 রানের একটা জয় পায় বাংলাদেশ। তো বাংলাদেশ পাকিস্তানের সবশেষ 5 ম্যাচের যে পঞ্চম ম্যাচটা সেটা তারা খেলেছে এপ্রিল 22 2015-তে। পাকিস্তান সেখানে 250 করে, বাংলাদেশ টপকে যায় 63 বল হাতে রেখে 8 উইকেটের জয়। যে সুখস্মৃতি 2015-র যে 3 ম্যাচে মিরপুরে সিরিজ, সেখানের ওই সবশেষ ম্যাচ ওটা। বাংলাদেশ কিন্তু হোয়াইট ওয়াশ করেছিল পাকিস্তানকে ওই সিরিজে। সুতরাং 3 ম্যাচ
বাংলাদেশ হারলেও 2 ম্যাচ বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে জিতেছে বলা যায়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা ম্যাচ সবশেষ খেলার কথা ছিল 2025-এ, তবে সেই ম্যাচটা বৃষ্টিতে ভেসে যায়। আমরা যদি দেখি মিরপুরে সবশেষ 5 ওডিআই ম্যাচ কেমন হয়েছে, অক্টোবর 23, 2025-এ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে যেটা খেললো, 179 রানের জয় বাংলাদেশ সবশেষ পেয়েছিল, 296 বাংলাদেশ করেছিল। সেই ম্যাচটাতে সৌম্য সাইফ দুর্দান্ত একটা জুটি গড়েছিলেন এবং তার আগে ওই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তার আগের ম্যাচটা সুপার ওভারে গড়ায়, 213 করে 2 দল রান করে, তবে সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ ওই ম্যাচটা জিতেছিল। তার আগে যদি দেখি এই সিরিজে 3টা ম্যাচ খেলেছে মিরপুরে বাংলাদেশ, এবং প্রথম যে ম্যাচটা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলে সেখানে বাংলাদেশ কিন্তু 74 রানে জিতে যায়, অর্থাৎ 2 ম্যাচ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়, একটা ম্যাচ সুপার ওভারে গড়ায় এবং সেই ম্যাচটা বাংলাদেশ হেরে যায়। তো মিরপুরে সবশেষ মোটামুটি বাংলাদেশের পজিশন ভালোই ছিল এবং সেপ্টেম্বর 26, 2023-এ তার আগের সিরিজ যদি বলি, বাংলাদেশ নিউজিল্যান্ডের সঙ্গে খেলেছিল এবং 91 বল হাতে রেখে 7 উইকেটের জয় নিউজিল্যান্ড পেয়েছিল। 2023-এর সেই সিরিজটা বাংলাদেশের জন্য খুব একটা ভালো যায়নি, ইশ সৌদিরা সেবার বেশ ভালো ফায়দা নিয়েছিলেন মিরপুরের উইকেটের। তারও আগে যদি আমরা দেখি যে এই 5 ম্যাচের শেষ যে ম্যাচটা সেপ্টেম্বর 23, 2023-এ নিউজিল্যান্ড সেখানে 86 রানে জিতে যায়, যেমনটা বলছিলাম যে ওই সিরিজটা মিরপুরে নিউজিল্যান্ড ডমিনেট করেছিল বাংলাদেশের সঙ্গে। তো সব মিলিয়ে রিসেন্ট পাস্টের যে সমীকরণ সেটা বলছে বাংলাদেশ আগের ওডিআই ম্যাচগুলো বেটার খেলতো বর্তমানের তুলনায়, আর মিরপুরে যদি দেখা যায় যে ওখানেও সবশেষ 5 ম্যাচে 3টা হারলেও 2টো জিতেছে। যদি তারও পিছনে যাওয়া যায়, দেখা গেল পাকিস্তানকে হোয়াইট হাউস কিংবা আমরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভালো করা দেখতে পারি। তবে একটা মধুর সমস্যায় তো বাংলাদেশ পড়বে এই 3 জনকে নিয়ে, 3 জনই ওপেনার অর্থাৎ সাইফ এবং সৌম্য। তারা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের যে ম্যাচটার কথা বলছিলাম সবশেষ ম্যাচে 196 রানের ওপেনিং জুটি তারা করেছিল, তো একটা সুপ্রিম টাচে তারা সে সময় ছিল এবং আন্তর্জাতিক ক্রিকেটে সেই তাদের ভালো পারফরমেন্স সবশেষ। তানজিদ তামিম যদি অন্যদিকে দেখি তাহলে ঘরোয়াতে তিনি দুর্দান্ত করেছেন, একটা প্রস্তুতি ম্যাচ সবশেষ হলো সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি, বিসিএলে অলমোস্ট একটা 190 আপ তিনি খেলেছেন এবং যে অদম্য কাপ হলো বিশ্বকাপ খেলতে না যাওয়ার কারণে T20 সেখানে 80 ওয়ার্ডস একটা রান তিনি করেছেন। তো 3 জনই ফর্মে আছেন। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন যদি ধরতে হয় তাহলে সবশেষ আসলে 2 ওপেনার সাইফ সৌম্যকেই বাংলাদেশ রাখবে নাকি তানজিদ তামিম তিনি একটা সুযোগ পাবেন। সেক্ষেত্রে বাঁহাতি কোটার যেহেতু 2 ব্যাটার আছেন, সাইফ অটো চয়েস হয়ে একজন বাদ পড়তে পারে কিনা একটা প্রশ্ন থাকছে। আপনারাও যারা দেখছেন তারা বলবেন যে আপনাদের কি মত, 2 ওপেনার কারা হতে পারে এই পাকিস্তান সিরিজে, সেটা কিন্তু একটা প্রশ্ন। বই কি মিডল ওভারে বা মিডল অর্ডার্সে যে সমস্যা সেটা কিন্তু প্রস্তুতি ম্যাচে কিছুটা দেখা গেছে যে তারা ভালো করেছে মিডল অর্ডার, তবে ওপেনার সংকট বাংলাদেশের সবসময় ছিল। এখন 3 ওপেনারের মধ্যে বাংলাদেশ কোন 2 ওপেনার খেলায়? আর মিডল ওভারের কথা বলছিলাম, মিডল ওভারে স্পিনের বিপক্ষে ভালো করতে ডট খেলার প্রবণতা কমিয়ে সিঙ্গেল ডাবলস বাড়াতে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন আফিফ হৃদয়রা। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে শেষবারের মতো মঙ্গলবার অনুশীলন করেছে বাংলাদেশ, যেখানে স্পিনের বিপক্ষে ভিন্ন পরিকল্পনার ছক কষতে দেখা গেছে টাইগারদের। আগের দিনের মতোই বুধবার মিরপুরের একাডেমি মাঠের সেন্টারে স্পিনারদের বিপক্ষে ব্যাটিং অনুশীলনে বাংলাদেশের ব্যাটাররা মিরাজ, রিশাদ, তানভীর, রকিবুলদের বিপক্ষে বেশ কিছু সময় ব্যাটিং করেন আফিফ, সৌম্য, হৃদয়, তানজিদ তামিমরা। স্পিনারদের বিপক্ষে ডট না খেলে সহজেই সিঙ্গেল বের করার একটা চেষ্টা হৃদয়, আফিফদের। স্পষ্টতই মিরপুরের উইকেট যেমনই হোক বড় প্রভাব থাকবে স্পিনারদেরও, সেটা অনুমান করাই যায়। পাকিস্তানের আবরার আহমেদ মিডল ওভারে ভোগাতে পারে বাংলাদেশের ব্যাটারদের। যে সমস্যাটা প্রকট প্রায় লম্বা সময় ধরেই, মিডল ওভারে উইকেট হারানো, অতিরিক্ত ডট বল খেলার সমস্যা কাটাতেই হয়তো একটু ভিন্ন রকম অনুশীলন আফিফদের। এদিন স্পিনারদের বিপক্ষে লো শটস খেলতেই বেশি দেখা গেছে সৌম্য, তানজিদ তামিমদেরও। অবশ্য পুরোটা সময় হেড কোচ ফিল সিমন্স আর স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ তীক্ষ্ণ নজর রেখেছেন হৃদয়, আফিফদের দিকে। ঠিক আরেক পাশে পেসারদের বিপক্ষে সমান তালে চলেছে অনুশীলন। একাডেমি মাঠে এক কোনায় সাইফ হাসানকে দেখা গেছে জোরে ব্যাট চালাতে। পাওয়ার প্লেতে ঝোড়ো ব্যাটিংয়ে প্রতিপক্ষকে চাপে রাখতে সাইফ নিঃসন্দেহে এগিয়ে রাখবেন দলকে। এই সিরিজে অধিনায়ক মিরাজের জন্য যেমন ব্যাটে বলে পারফর্মের পাশাপাশি দলকে নেতৃত্ব দেওয়ার কঠিন চ্যালেঞ্জ, তেমনি লম্বা সময় পর ফেরা লিটন, আফিফদের জন্য নিজেদের প্রমাণের লড়াই। সব মিলিয়ে সেরাটা দিয়ে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে 11 বছর আগে সেই সুখস্মৃতি নিশ্চয়ই আবারও ফেরাতে চাইবে টাইগাররা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। ফুটবল প্রসঙ্গে যেতে চাই। এশিয়ান কাপে ভালো পারফরমেন্সের পর গুঞ্জন এশিয়ার বেশ কটি দেশের রাডারে পিটার বাটলার। তাই কি চাকরি ছাড়ার ইঙ্গিত দিলেন বাংলাদেশের হেড কোচ? সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি মনে করেন বাংলাদেশের নারী ফুটবলের উন্নয়নের ধারা ধরে রাখতে উচিত পিটারের মতো কোচকে। মেয়েদের এনে দেওয়া বিশ্বকাপ খেলার সুযোগ হেলায় নষ্ট করার দায় এমিলি দিলেন বাফুফের কিছু কর্তাদের। বুধবার মধ্যরাতে মিশন অস্ট্রেলিয়া শেষে ঢাকায় ফিরবে নারী ফুটবলাররা।
এর মধ্যে যদি পিটার বাটলার বাংলাদেশ দল ছেড়ে চলে যায় সেটা বাংলাদেশ দলের জন্য বিশাল একটা বড় সেটব্যাক হবে এবং নতুন কোনো কোচ এসে আসলে এই দলটাকে আবার নতুন করে রিবিল্ড করার সময় কিন্তু বিশাল একটা বাধা তৈরি হবে। Now I go away and I do a little bit of a think about what I want to do moving forwards. I'll go back to England and we'll take it from there. বড় মঞ্চে পিটার বাটলারের পারফরমেন্স দেখেছে এশিয়া। গুঞ্জন ভারত সহ বেশ কিছু দেশের বড় অঙ্কের চাকরির অফার পেয়েছেন বাংলাদেশের হেড কোচ, সেজন্য কি দিলেন চাকরি ছাড়ার ইঙ্গিত? চীনের সাথে অমন অবিশ্বাস্য একটা পারফরমেন্স, তারপর ফিফা র্যাঙ্কিংয়ে 103 ধাপ এগিয়ে থাকা উত্তর কোরিয়ার সঙ্গে 5-0 গোলের হার। উজবেকিস্তানের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখলেও তাদের কাছেও 4-0 গোলে পরাভূত। এই মেয়েরা ভেরি সুন আপনাকে ওয়ার্ল্ড কাপে নিয়ে যাবে, সুতরাং আমি বলবো যে মেয়েদেরকে নিয়ে একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করেন। পারফরমেন্স আত্মবিশ্বাস জোগালেও মাঠের বাইরে কর্তাদের নানা মন্তব্য তৈরি করেছিল বিতর্ক। নারী উইংয়ের চেয়ারম্যান সমালোচনায় পড়েন চীন নিয়ে মন্তব্য করে। তবে কি এমন সব আলোচনা ঋতুপর্ণাদের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে? কিন্তু না পরে আসলে যে জায়গা থেকে সে কমেন্টসটা করেছে, আমি আসলে কি মিন করে আসলে সে কমেন্টস করেছে আমি ঠিক জানি না, কারণ চায়নার সাথে 2 গোল যখন খেয়েছে আমি মনে করি তার জায়গা থেকে তার মেয়েদের দলকে অ্যাপ্রিশিয়েট করা উচিত ছিল, যেহেতু সে মেয়েদের উইমেন্স কমিটির চেয়ারম্যান। নাম দিয়েছে মিশন অস্ট্রেলিয়া, অথচ বাফুফে কর্তাদের খামখেয়ালিপনায় প্রস্তুতিটা হলো কই? শুধু ঢাকঢোল পিটানোই হলো। মেয়েদের এনে দেয়া বিশ্বকাপ খেলার সুযোগটা নষ্ট হলো হেলাফেলায়। আমি দেখেছি কিরণ আপা, সে বলেছে মালয়েশিয়ায় আমার খেলার ইচ্ছা ছিল, আমি খেলতে পারিনি। তাবিদ ভাই বলেছে যে কোরিয়া সে প্র্যাকটিস ম্যাচ অ্যারেঞ্জ করেছে, সেটা করতে পারেনি। আবার ফাহাদ করিম ভাই বলেছে যে ব্যাক টু ব্যাক 2টা সাব ফুটবল আমরা এখান থেকে চ্যাম্পিয়ন হয়েছি, সেটাও তো আমাদের একটা দেখার বিষয়। আসলে তাদের নিজেদের ভিতরে আমার কাছে মনে হয়েছে যে কমিউনিকেশন ঠিক নেই, যার কারণে আমার মনে হয় যে প্রস্তুতি ম্যাচ তারা অ্যারেঞ্জ করতে পারেনি। 21-22 বছর গড়ের এই টিমটার পারফরমেন্সকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আগামী এশিয়ান কাপের জন্য প্রস্তুতিটা শুরু করতে হবে এখন থেকেই। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। ক্রিকেট বিশ্বে এখন টক অফ দ্য টাউন টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে টি-20 বিশ্বকাপের শিরোপা ধরে রাখলো সূর্য কুমার যাদবের দল। শুধু বড়দের ক্রিকেট নয়, অনূর্ধ্ব 19 থেকে শুরু করে নারী ক্রিকেট সবখানে উঠছে ভারতীয় পতাকা। ভারতীয় ক্রিকেট বোর্ড বলছে এ যেন এক সোনালী সময়। বিশ্ব ক্রিকেটে এ যেন এক নীল বিপ্লব। নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-20 বিশ্বকাপের শিরোপা ধরে রাখে ভারত। প্রথম দল হিসেবে ঘরের মাঠে বিশ্বজয় আর রেকর্ড 3 বারের চ্যাম্পিয়ন। ইতিহাসের পাতায় এখন শুধুই টিম ইন্ডিয়ার জয়গান। সাফল্য এখন ভারতের নিত্যসঙ্গী। তবে এই সাফল্যের চাবিকাঠি একদিনে তৈরি হয়নি। গত বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে মেয়েদের অনূর্ধ্ব 19 ও ওয়ানডে বিশ্বকাপ সবই এখন ভারতের শোকেসে। গত মাসে ছেলেদের অনূর্ধ্ব 19 বিশ্বকাপের পর এবার টি-20তেও রাজত্ব ধরে রেখেছে টিম ইন্ডিয়া। এই সাফল্যের কারিগরদের কুর্নিশ জানাচ্ছে খোদ বিসিসিআই। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়ার মতে ভারতীয় ক্রিকেটের সোনালী সময় চলছে এখন। বিসিসিআইয়ের বিবৃতিতে উঠে এসেছে অধিনায়ক সূর্য কুমারের নাম। তার নির্ভীক ও গতিশীল নেতৃত্বে পুরো টুর্নামেন্টে দলকে দিয়েছে এক নতুন পরিচয়। চাপের মুখেও ভয়ডরহীন ক্রিকেট খেলে ভারত এখন অপ্রতিরোধ্য। নেপথ্যের কারিগর কোচ গৌতম গম্ভীর। তার সুশৃঙ্খল পরিকল্পনা আর প্রস্তুতির প্রশংসায় পঞ্চমুখ বোর্ড। নির্বাচক কমিটির উপরও আস্থা রাখছে বিসিসিআই, যারা অভিজ্ঞতা আর তারুণ্যের এক সঠিক ভারসাম্য তৈরি করে দিয়েছেন এই বিশ্বকাপে। এক বিবৃতিতে বিসিসিআই প্রধান মিঠুন মানহাস অভিনন্দন জানিয়েছেন পুরো দলকে। অভিজ্ঞতার সাথে তারুণ্যের মিশেলে নির্বাচকদের দূরদর্শী দল গঠনই যে এই শ্রেষ্ঠত্বের চাবিকাঠি তা মানছে সবাই। আইসিসি প্রধান জয়সার দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও পরিকাঠামোগত উন্নয়নের সুফল মিলছে হাতে নাতে। মাঠের লড়াই থেকে বোর্ডরুম সবখানেই এখন ভারতের একচ্ছত্র আধিপত্য। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। টি-20 ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন ভারতের জন্য মোটা অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। বোর্ডের পক্ষ থেকে 131 কোটি রুপি দেওয়ার ঘোষণা এসেছে সূর্য কুমার দলের জন্য। 2024 সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। গত আসরে 125 কোটি রুপি পুরস্কার পান রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। তবে এবার পুরস্কারের পরিমাণ বেড়েছে 6 কোটি রুপি। গৌতম গম্ভীর ও সূর্যদের বোর্ডের পক্ষ থেকে দেওয়া হচ্ছে 131 কোটি রুপি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া। এর আগে চ্যাম্পিয়ন হওয়ার কারণে আইসিসির কাছ থেকে 27.5 কোটি রুপি পেয়েছে ভারত। বিশ্বকাপে আইসিসির মোট প্রাইজ মানি ছিল 121 কোটি রুপি। তার চেয়েও বড় অঙ্কের অর্থ দিল বিসিসিআই। সময় হলো স্ট্র্যাটেজিক টাইম আউটের। স্টে কানেক্টেড। বিক্ষোভকারীদের বাধার সম্মুখীন হয়েছে ইরানি ফুটবলারদের বহনকারী বাস। জীবননাশের শঙ্কায় তাদের দেশে ফেরত না পাঠাতে গোল্ড কোস্টের রাস্তায় আন্দোলন করে তারা। এমন পরিস্থিতিতে ফুটবলারদের দেশে পাঠিয়ে অস্ট্রেলিয়া ভুল করছে বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গোল্ড কোস্টের রাজপথে উত্তেজনার মধ্যেই চলছে একটি টিম বাসের বের হওয়া চেষ্টা, যেখানে রয়েছেন ইরানি নারী দলের ফুটবলাররা। বিক্ষোভকারীদের বাধার মুখে হোটেল ছেড়ে বের হতে বেশ বেগ পেতে হয় বাসটিকে। হাতে পতাকা ও স্লোগানের মাধ্যমে নিজ দেশে ফিরে যেতে বাধা দেওয়া হয় ফুটবলারদের। নারী এশিয়ান কাপে দক্ষিণ কোরিয়া ম্যাচে জাতীয় সঙ্গীত না গাওয়াকে কেন্দ্র করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তাদের যুদ্ধাপরাধী হিসেবে আখ্যা দেওয়া হয়। ফলে জীবননাশের শঙ্কায় অস্ট্রেলিয়ায় অবস্থানরত ইরানি প্রবাসীরা বাধা দেন নিজ ফুটবলারদের দেশে ফিরতে। এই ইস্যুতে মুখ খুলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই খেলোয়াড়দের ইরানে পাঠিয়ে বড় ভুল করছে অস্ট্রেলিয়া। প্রয়োজনে যুক্তরাষ্ট্র তাদের আশ্রয় দেবে। প্রেক্ষাপট আরও জটিল হয়েছে ইরান ইসরায়েল উত্তেজনায়। খামেনির মৃত্যুর পর দেশটিতে এখন টালমাটাল অবস্থা। এর মধ্যে জাতীয় সঙ্গীত ইস্যুতে নতুন খড়গ নামে ফুটবলারদের জীবনে। এমন পরিস্থিতিতে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিশ্ব খেলোয়াড় ইউনিয়ন ফিফপ্রো। ইরানের ক্যাম্প থেকে আগেই বেরিয়ে যাওয়া 5 ফুটবলারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে বাকি ফুটবলারদের জীবন এখন ঝুলে আছে আন্তর্জাতিক কূটনৈতিক টেবিলে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। দীর্ঘদিন পর জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেলেন নেইমার জুনিয়র। তবে তাকে দিতে হবে অগ্নি পরীক্ষা। নিজেকে প্রমাণ করতে হবে কার্লো আনচেলত্তির কাছে। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ভালো পারফর্ম করতে পারলেই তার সামনে সুযোগ থাকছে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নেয়ার। তবে এবারে তার ফেরাটা অন্য যে কোনো সময়ের চাইতে আলাদা, কারণ কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তার স্কোয়াডে তারকা তকমা দিয়ে পার পাওয়া যাবে না। যে বক্তব্যের সবচেয়ে বড় লক্ষ্যবস্তু নেইমার জুনিয়র, তবে শেষবারের মতো সুযোগ দিতে তাকে এবার রাখা হয়েছে বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে। ব্রাজিলিয়ানরা স্বপ্ন দেখতেই পারে নেইমার আর এবারের বিশ্বকাপ নিয়ে। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।